নমস্কার, আমি সুচন্দ্রা। পজিটিভ বার্তার বিকাশ টক শো এর লাইভ অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বলতে এসেছি। ফার্স্ট এড বা প্রাথমিক চিকিৎসা এই শব্দটা আমরা সবাই কম বেশি জানি, কিন্তু কিভাবে করলে আমাদের ফার্স্ট এড দেওয়াটা একদম ঠিক হয় সেই বিষয় নিয়ে আজকে আমরা আমাদের স্টুডিওয়ে আলোচনা করব। আমার সাথে রয়েছে কবিগুরু নার্সিং ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের বিএসসির ছাত্রী, যে এই বিষয়গুলি নিয়ে আমাদেরকে বিস্তারিতভাবে জানাবে। আমরা সরাসরি চলে যাব, আমাদের স্টুডিওয়ে রয়েছে অর্পিতা ঘোষ, ওর সাথে কথাবার্তায়। অর্পিতাকে আমাদের স্টুডিওয় জানাই স্বাগত। নমস্কার অর্পিতা। আর ওইদিকে দর্শকদের সবাইকে নমস্কার, ধন্যবাদ আমাকে এই স্টুডিওতে ডাকার জন্য। আর আজকে ফার্স্ট এড বা প্রাথমিক চিকিৎসার ব্যাপারে আমরা কিছু বলতে চলেছি। প্রথমেই জানবো যে অর্পিতা, তোমার বাড়ি কোথায়? ম্যাডাম, আমার বাড়ি বর্ধমানে। আচ্ছা, বর্ধমান থেকে এই যে তুমি কবিগুরু নার্সিং ইনস্টিটিউটে পড়তে এসছো, এর প্রধান কারণ কি ছিল? শিক্ষা ব্যবস্থা ম্যাম, এখানকার শিক্ষা ব্যবস্থা, এখানকার কালচার। বোলপুর আমরা জানি একটা রবি ঠাকুরের জায়গা। ছোটবেলা থেকেই বোলপুরে আসার খুব ইচ্ছা ছিল। এখানকার কালচার, এখানকার সবকিছুই অ্যাট্রাক্ট করেছে। এত বড় মেডিকেল কলেজ, এখানে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সবকিছুই। আর বাবা মাও চাইতো যে আমি এখানে নার্সিং পড়ি, তাই জন্য এখানে আসি। তুমি যেখানে পড়তে এলে, মানে প্রধান কারণ ছিল যে আমাদের নিজেদের মেডিকেল কলেজে থেকে পড়তে পারবে। এটা একটা অনেক বড় ফ্যাসিলিটি, তাই না? আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাথমিক চিকিৎসার গুরুত্ব। এই প্রাথমিক চিকিৎসাটা কি? ম্যাম, প্রাথমিক চিকিৎসাটা, যেটাকে আমরা ফার্স্ট এড বলে থাকি, প্রাথমিক চিকিৎসাটা কি? প্রাথমিক চিকিৎসাটা হচ্ছে ইমিডিয়েট কেয়ার, মানে তৎক্ষণাৎ ব্যবস্থাপনা। কোনো মানুষের কিছু হয়েছে, তখন আমরা কি করব? একটা ইমিডিয়েট কেয়ার দিতে হবে। তার জন্য আমাদের বড় বড় কোনো ইনস্ট্রুমেন্ট লাগবে না, কোনো মেডিসিন লাগবে না। আর ততক্ষণ অ্যাম্বুলেন্স আসার আগে যেই কেয়ারটা আমরা মানুষকে দেবো সেটাকে আমরা ফার্স্ট এড বা প্রাথমিক চিকিৎসা বলি। এবার ফার্স্ট এডে ফার্স্ট মানে কি? এফ মানে ফার্স্ট, আই মানে ইমিডিয়েট, আর মানে রেসপন্স, এস মানে স্টিমুলেটর, আর টি মানে টেস্ট। তারপরে এডে আসছি আমরা অ্যাটেনশন, আইতে ইমিডিয়েট রেসপন্স, দেন ফার্স্ট এডে হচ্ছে টি মানে আমরা ডিসচার্জ, মানে তাকে হসপিটালে নিয়ে যাব। তো কোনো একটা মানুষ ইনজুরি হচ্ছে, তাকে হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে, তার আগে আমরা সেই মানুষটাকে কি কেয়ার দেবো, বা তার মানুষটার যে সমস্যাটা হচ্ছে সেটাকে কম করার জন্য কি করব, সেটাই হচ্ছে ফার্স্ট এড। ফার্স্ট এড এর সম্পর্কে তুমি খুব সুন্দর করে আমাদের বোঝালে, দর্শকরা শুনলো। এইবার আমি যেটা জানতে চাই, এটা সম্পর্কে আমাদের কতটা জানা দরকার? প্রথম কথা ম্যাম, আমরা একটা কথা আছে যে ইউ সেভ ওয়ান লাইফ, ইউ সেভ দ্য ওয়ার্ল্ড। মানে থেকে প্রাণ বেশি। আমরা প্রাণ বাঁচাতে চাই, সবাই প্রাণ বাঁচাতে চাই, কিন্তু সবাই পারি না প্রাণ বাঁচাতে। এবার প্রাণ কি করে বাঁচাবো? ছোট একটা কিট, কিন্তু মানে একটা ছোট ফার্স্ট এড বক্স অনেক বড় পারপাস আছে, যেটা আমরা জানি না অনেকে। তাই যদি আমরা এগুলো জানি, তাহলে আমাদের এই যে আপকামিং ফিউচার জেনারেশন আসছে, আমরা সকলেই ফার্স্ট এডের ব্যাপারে জানবো এবং মানুষের প্রাণ বাঁচাতে পারবো। মানুষের প্রাণ বাঁচানোই হচ্ছে মেন উদ্দেশ্য আমাদের। ফার্স্ট এড বক্সে মেনলি কি রাখতে হবে? কারণ বাড়িতেও রাখতে হয়, ইনস্টিটিউটেও থাকা দরকার ফার্স্ট এড বক্সে তো, এবং অনেক ইনস্টিটিউটে এটার উপরে কাজও করতে হয়। যারা আমাদের দর্শকরা রয়েছে তারা হয়তো অনেকে জানলে উপকৃত হবে, সেইটা যদি একটু বলে দাও। তো ফার্স্ট এড বক্স আমরা কিরকম সাইজে রাখবো? দেখুন, ঠিক এইরকম দেখতে পাচ্ছেন, এইরকম একটা বক্স রাখলেই হবে। 4 চৌকো ট্রান্সপারেন্ট বক্স। এবার এই বক্সে কি থাকবে? বক্সে প্রথমেই তুলো রাখবো, কটন যেটাকে আমরা বলি, একটা সেপটিক সলিউশন, যেটা আমরা ডেটল, স্যাভনল বা বেটাডাইন, সব থেকে ভালো যদি থাকে বেটাডাইন সলিউশন, তো সবার কাছে থাকে না, ডেটল স্যাভনল রাখলেই হবে। আর একটা হচ্ছে ব্যান্ডেজ, যেটাকে আমরা মেডিকেল ভাষায় গজ পিস বলে থাকি। গজ পিসকে অনেক করে ভাঁজ করি, কিন্তু যেহেতু সাধারণ মানুষ জানে না, তারা দোকানে গেলেই একটা ব্যান্ডেজ বললেই ব্যান্ডেজে দেবে। আর কিছু কিছু অয়েন্টমেন্ট, যেটা আপনারা অ্যান্টিসেপটিক অয়েন্টমেন্ট রাখতে পারেন বা আদার জিনিস, আর একটা স্টেরাইল ওয়াটারের খাপ রাখতে পারেন, আর একটা কাঁচি, সিজার। এটা আপনারা এই ফার্স্ট এড বক্সে রাখতে পারেন। আশা করছি এরকম ফার্স্ট এড বক্সে ওইগুলো ধরে যাবে আরামসে। আচ্ছা, ইমার্জেন্সিতে ফার্স্ট এড কতটা ইউজফুল হয়? এমার্জেন্সিতে ফার্স্ট এড ইউজফুল হয় আমরা কিছু কিছু এমার্জেন্সি, যেমন কার্ডিয়াক অ্যারেস্ট বা বার্ন, এগুলোতে ইমিডিয়েট যদি ফার্স্ট এড করি তাহলে মানুষটা অনেকটা রিলিফ পায়। যেটা আমাদের মানে আমরা যেটা বলি রেড জোন, মানে একদম মানুষটা ক্রিটিক্যাল অবস্থায় পৌঁছে যাচ্ছে, সেখান থেকে কিন্তু অনেকটা আমরা মানুষটাকে সেভ করতে পারি। মানে ডক্টরস তো করছে তার সেকেন্ডারি ট্রিটমেন্ট, আমরা কিন্তু প্রাইমারি ট্রিটমেন্টটা করতে পারি ফার্স্ট এডের মাধ্যমে।
এই এই প্রশ্নেই আমি একটা আরেকটা প্রশ্ন আসছে যে সব থেকে ইম্পর্টেন্ট মানে ইমার্জেন্সিতে ফার্স্ট এড কি কি থাকবে? যেমন প্রথম কথা সিপিআর, যেটাকে আমরা বলি কার্ডিওপালমোনারি রেসাসিটেশন, আর বার্ন যারা পুড়ে গেছে তাদের ফার্স্ট এড করতে পারি, কুকুর কামড়ালে ফার্স্ট এড, এবার অ্যাক্সিডেন্টাল ইনজুরি যেগুলো খুব হেভি ব্লিডিং হচ্ছে সেইগুলো মেন ফার্স্ট এড, আর স্নেক বাইটিং মানে সাপে কামড়ানো এইগুলো হচ্ছে মেন ফার্স্ট এড। এইগুলো ব্যাপারে জানা উচিত আমাদের, এগুলো মেন রিজনে আর খুব কমন হয় যেগুলো। সিপিআর যখন বললে সিপিআরটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলো। সিপিআর হচ্ছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। এর মানে এর ওয়ার্ডটার মধ্যেই লুকিয়ে রয়েছে কার্ডিও আর পালমোনারি, মানে কি হার্টের প্রবলেম। তো যখনই কোনো মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে বা তার হার্ট পালস রেট কমে যাচ্ছে তখন আমরা সিপিআর দেবো। এবার সিপিআর আমরা যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখি প্রায় সবাই সিপিআর জানে, কিন্তু আমাদের দেশে যেহেতু থার্ড ওয়ার্ল্ড ওয়ার কান্ট্রি অনেকেই জানে না সিপিআর, কিন্তু জেনে নিলে আমরা মানুষটাকে বাঁচাতে পারবো। এবার ভাবুন যে একটা মানুষের হার্টবিট পাওয়া যাচ্ছে না, তার পালস রেট কমে গেছে, সেই মানুষটা তখন আমরা হাঁপাচ্ছি কি করবো, মানুষটাকে নিয়ে যেতেই হবে, কিন্তু আমাদের দেশ এত মানুষের লোকজনের ভিড়, অ্যাম্বুলেন্স যেতে টাইম লাগবে, তার আগে যদি আমরা ইমিডিয়েট কেয়ারটা দিয়ে দিই তাহলে মানুষটার জান বাঁচবে। এবার কখন দেবো না, যখন কোনো মানুষের চোকিং হয়ে যাবে মানে গলাতে কিছু আটকে যাবে, বা সামার স্ট্রোক গুলো হয়, গরমকালে মানুষের স্ট্রোক হয়ে যায়, তখন কিন্তু আমরা সিপিআর দেবো না। সিপিআর দেওয়া মানে এটাই নয় যে মানুষটার অজ্ঞান হয়ে গেছে তাকে আমরা সিপিআর দেবো, একদমই না। যখন তার নিঃশ্বাস মানে ব্রিথ পাবো না বা যখন তার হার্টের রেট কমে যাবে তখন আমরা সিপিআর দেবো। এবার সিপিআর তিনটে স্টেপে মানে 3 ধরনের মানুষজনকে দেওয়া হয়, একটা চিলড্রেন, একটা অ্যাডাল্ট, একটা ইনফ্যান্ট। এবার আমি একটু দেখাবো যে কি করে আমরা সিপিআরটা দেবো। ধরুন এখানে একটা মানুষ আছে, এবার আমি রাস্তাতে যেতে যেতে দেখলাম মানুষটার কিছু হয়েছে, তাহলে আমি কি করব, মানুষটাকে আগে একটা সেফ জায়গাতে নিয়ে যাব, দিয়ে তাকে সুপাইন পজিশন মানে একদম সোজাসুজি তাকে শোয়াবো। সোজাসুজি শোয়ানোর পর আমি তাকে কি করব, ফার্স্টে আমি আগে দেখবো চারিদিকে কোনো হেল্প আছে নাকি, তারপরে আমি এমার্জেন্সি কল করব। এবার আমাদের দেশের এমার্জেন্সি নাম্বার কি 112, এই নাম্বারে আমরা এমার্জেন্সি কল করব যে অ্যাম্বুলেন্স লাগবে, এখানে একজন মানুষ অসুস্থ হয়ে গেছে। এবার আমি তার মানুষটাকে দেখবো, তার ব্রিথ দেখবো, তার নিঃশ্বাস পড়ছে নাকি সে দেখবো, ফিল করব আর টাচ করব, তার হাত চেস্ট আপরাইজ হচ্ছে নাকি, চেস্টটা উঠছে নাকি। তারপরে আমরা তার পালস চেক করব। কোন পালস চেক করব, ক্যারোটিড পালস। এবার ক্যারোটিড পালস কোথায় থাকে, আমাদের ঠিক এই গলার নিচে। কোনো মানুষ আছে তার গলার নিচে আমরা এখানে পালস রেটটা চেক করব, কারণ এই পালসে হবে না, এই পালসটা ফ্যামিলিয়ার, এই পালসটা আমরা চেক করব। এই পালসটা চেক করব, দেখবো যদি এই পালস রেট না পাই তখন আমরা তাকে সিপিআর দেবো। এবার সিপিআর দেবো, তাকে সুপাইন পজিশনে শোয়ালাম। এবার যারা অ্যাডাল্ট মানে 20 ইয়ার্সের উপরে বা 18 ইয়ার্সের উপরে তাদেরকে কিভাবে সিপিআর দেবো, তাদেরকে শোয়ালাম, তাদের চেস্টের মাঝখানে মানে ঠিক আমাদের দুটো ব্রেস্ট বোন যেটাকে আমরা বলি, দুটো ব্রেস্টের মাঝখানে একটা স্টারনাম বলে একটা জায়গা রয়েছে, বুকের মাঝখানে ঠিক এই জায়গাটাতে আমরা এক হাত, ধরুন এই বাঁ হাত রাখলাম, তারপরে ডান হাত রাখবো, ঠিক এই রকম করে আমরা প্রেস করব, এইরকম করে 1/3 ইঞ্চ প্রেস করতে হবে মানুষটার বুকের কাছে, ঠিক দুটো ব্রেস্টের মাঝখানে যেই জায়গাটা আছে, জায়গাটাতে আমরা এরকম করে প্রেস করব। এরকম ভাবে প্রেস করব, 30 বার প্রেস করব, 30 বার কম্প্রেশন দেবো। তারপরে আমরা তাকে দুটো ব্রিথ দেবো। এবার ব্রিথটা কি করে দেবো, ফার্স্টে হেড টিল চিন লিফট, মানে মাথাটাকে এরকম ধরুন থাকে, মাথাটাকে এরকম করে তুলবো, এটাকে চিন লিফট হেড টিল, এরকম করলেই মুখটা ফাঁকা হয়ে যাবে। এখানে যদি কোনো অবস্ট্রাকশন থাকে বা কিছু ঢুকে থাকে তখন আমরা বুঝে যাবো মুখের মধ্যে কিছু আছে নাকি, তখন আমরা মাউথ টু মাউথ আমরা দুটো রেস্কিউ ব্রিথ যেটাকে আমরা বলি দেবো। এবার অনেকের যদি সেখানে অ্যাম্পিউ ব্যাগ প্রেজেন্ট থাকে তো সব থেকে ভালো অ্যাম্পিউ ব্যাগ দেয়া, বা যদি ওনার কোনো ক্লোজ রিলেটিভস থাকে তখনই আপনি বলতে পারেন যে জোরে দুটো নিঃশ্বাস নিয়ে ওই নিঃশ্বাসটাই মুখে দিতে পারেন, বা যদি কোনো রুমাল থাকে সেই রুমালটাকে মুখের উপর চাপ দেবেন, তারপরে আপনি ব্রিথটা দেবেন। এটা হয়ে গেল অ্যাডাল্টের। এবার যারা হচ্ছে চিলড্রেন তাদের কি করব, তাদের সেম জিনিস 30টা কম্প্রেশন, দুটো ব্রিথ, শুধু এক হাতে করব। আমরা এখানে দুটো হাত ইউজ করতাম অ্যাডাল্টের, চিলড্রেনে এক হাত ইউজ করব। ইনফ্যান্টের কি করব, ইনফ্যান্টেরও সেম, শুধু ফিঙ্গার ইউজ করব, দুটো ফিঙ্গার ইউজ করবো। ইনফ্যান্ট কারা, যারা একদম 5 ইয়ার্স থেকে নিচে তাদের ইনফ্যান্ট বলে। দুটো ফিঙ্গারকে এরকম করে প্রেস করব, 30 বারই প্রেস আর 2 বার মাউথ টু মাউথ ব্রিথ। এটা হয়ে গেল সিপিআর।
ভালো লাগছে যে আমরা জানতে পারছি সিপিআর আমরা শুনেছি, কিন্তু তুমি হ্যান্ড টু হ্যান্ড দেখিয়ে দিলে। আশা করি যে আমাদের দর্শক যারা অনুষ্ঠানটি দেখছেন তারা প্রত্যেককে বুঝতে পারলেন যে সিপিআর 3 ধরনের প্রসিডিওর আমাদেরকে অর্পিতা দেখিয়ে দিয়েছে। আশা রাখি যে এটাতে অনেক মানুষের উপকার হবে। পরবর্তী আমি প্রশ্নে আসছি। ইমার্জেন্সিতে সাপে কাটা পেশেন্ট, বিশেষত আমরা যে রিজিয়নে থাকি সেখানে এটার খুবই বেশি প্রাদুর্ভাব। তো এই সাপে কাটা পেশেন্টদের জন্য ফার্স্ট এড কি করা উচিত? প্রথমেই বলে রাখি, সাপে কাটা পেশেন্টদের কোনো ওঝার কাছে দয়া করে নিয়ে যাবেন না, এটা খুব রিকোয়েস্ট। সাপে কেটেছে মানে ওঝার কাছে ছুটবো, তান্ত্রিকের কাছে ছুটবো, এইগুলো নয়। এইগুলো আমাদের এক একটা ডিসবিলিভ, যেগুলো সুপারস্টিশন, যে তান্ত্রিকের কাছে গেলে ছেড়ে যাবে, ওঝার কাছে গেলে ছেড়ে যাবে, তারা ডাক্তার নয়। প্রথম কথায়, সাপে কাটলেই জায়গাটা ভালো করে জল দিয়ে ধুয়ে দেবো, ভালো করে জল দিয়ে দেবো। কোনো আলাদা ওষুধ, কোনো মেডিসিন বা কোনো অ্যান্টিসেপটিক সলিউশন কিচ্ছু নয়, জল দিয়ে ধোবো। আর পেশেন্টকে সিটিং পজিশনে ঠিক এই রকম জায়গাতে বসিয়ে রাখবো। আর পেশেন্টকে সবসময় জাগিয়ে রাখার চেষ্টা করবো, যে যাতে না ঘুমোয়। আর এই যে অনেকে দেয় গরম দুধ, একদম গরম দুধ এইগুলো খাওয়াবেন না। এইগুলো খাওয়ালে পেশেন্টের যে আমাদের নার্ভ রেকিংটা, ওটা বন্ধ হয়ে যাবে, আরো ও ঘুমিয়ে যাবে, যার ফলে পয়জনটা আরো কাজ করবে। আর বাঁধবেন না, বাঁধলেই প্রবলেম। কারণ কি হয়, কিছু কিছু ভেনামাস সাপ থাকে বা স্নেক থাকে, যেমন নাজা মানে ইন্ডিয়ান কোবরা বা আপনার ভাইপার, এইসব স্নেক গুলো কি হয়, দাঁতের যে 20 দাঁত থাকে, 20 দাঁত দিয়ে আমরা তো সাপ 20টা দেয়, সেই 20 দাঁতগুলো অনেক বড় থাকে। তো কি হয়, ওরা ডাইরেক্ট আমাদের যে ভেন থাকে, ভেনে কামড় দেয়। তো যদি ব্লাডটা ভেনে যায়, যদি পয়জনটা ভেনে যায়, তারপরে আমরা বাঁধি, তখন আমরা হসপিটালে নিয়ে গেলাম, বাঁধনটা খোলা হলো, ডাইরেক্ট ওই পয়জনটা আমাদের মাথায় চলে যাবে, পুরো পয়জনটা আমাদের বডিতে সার্কুলেট করে দেবে। তাই দয়া করে বাঁধবেন না, শুধু জায়গাটা জল দিয়ে ধুয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাবেন। আর পেশেন্টকে সবসময় সিটিং পজিশনে বসিয়ে আর জাগিয়ে রাখার চেষ্টা করবেন। সাপে কাটলে কি করতে হবে সে বিষয় নিয়ে আমরা শুনলাম। আগুনে পুড়ে যাওয়া, সিম্পল বার্নিং, এই যে এই বিষয়টা নিয়ে যদি কিছু বলে দাও। আগুনে পুড়ে যাওয়া, এবার অনেক ধরনের পুড়ে যাওয়া আছে, শুধু আগুনেই নয়, ইলেকট্রিক্যাল বার্ন আছে, অ্যাসিড বার্ন আছে। তো প্রথম কথা, যদি কারো গায়ে আগুন লাগে, প্রথমেই ছোটাছুটি নয়, এক জায়গায় দাঁড়িয়েই তাকে শুয়ে পড়তে হবে, তাকে মেঝেতে শুয়ে পড়তে হবে, দেন রোল ডাউন, মানে তাকে গড়িয়ে যেতে হবে। কি হবে, সে যখন শুয়ে পড়ে গড়িয়ে যাবে, তখন সে আগুনটা নিভে যাবে, নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা কি করি, জল দিই, একদম না। কাপড় দিই, এগুলো একদম না। বা যদি কোনো ফায়ার এক্সটিংগুইশার থাকে মেশিন, সেটাকে চালু করে দিলেই ওই আগুনটা বন্ধ হয়ে যাবে। এবার জায়গাটা পুড়ে গেছে, তারপর আমরা কি করব? প্রথম কথা, ওখান থেকে সব জুয়েলারি বা ওয়াচ, যা অর্নামেন্টস পড়েছে, ওগুলো খুলে রাখবো। একদমই কোনো ডিভাইস ওই পুড়ে যাওয়ার জায়গাতে নিয়ে যাব না। তারপরে কি করব, ঠান্ডা জলে হাতটা বা যেকোনো যেই পার্টসটা পুড়েছে সেই জায়গাটা রেখে দেবো, জল ফেলতেই থাকবো। একবার একটা কথা, আইস কিন্তু লাগাবেন না, আইস লাগালে জায়গাটা আরো বাজে হয়ে যাবে। বরফ লাগাবেন না, শুধু ঠান্ডা জলে জায়গাটাকে ধোবেন। তারপরে একটি কাপড়, যেটা আমি বলেছি ব্যান্ডেজ ফার্স্ট এডে রাখবো, সেরকম একটা ব্যান্ডেজ, যেগুলো স্টিকি নয়, মানে চিপকে যাবেন না যেগুলো, সেই ব্যান্ডেজ গুলো দিয়ে মুড়ে দেবো। কোনো অয়েন্টমেন্ট আদার্স কিচ্ছু লাগাবো না, কারণ যত আমরা অয়েন্টমেন্টস লাগাবো জায়গাটা চিপকে যাবে, আর তখন ওই বানটা আরো বাজে হয়ে যাবে, বানের যে ক্ষত জায়গাটা। তারপরে 112 এ কল করবো বা অ্যাম্বুলেন্স কল করবো, পেশেন্টকে হসপিটাল নিয়ে যাবো। পুড়ে যাওয়া নিয়েও আমরা শুনলাম, যদি কোনো পশু, মানে বিশেষত কুকুর বা বিড়াল, এগুলো যদি আঁচড়ে দেয়, তাহলে কি করা উচিত? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটার সেরকম কোনো ফার্স্ট এড বা প্রাথমিক চিকিৎসা আমাদের এখনো ইনভেন্ট হয়নি বা কিছু নেই। কোনো কুকুরে বা কোনো পশুতে আঁচড়ে দিলে জেনারেলি জায়গাটা আমরা জল দিয়ে ধুয়ে রাখি, আর ওখানে ব্যান্ডেজ না করলেও হবে, কারণ হয়তো কিছু কিছু জায়গায় হেভি ব্লিডিং হয়, সেখানে আপনি ব্যান্ডেজ রাখতেই পারেন, উইদাউট এনি অয়েন্টমেন্ট বা কোনো মলম না লাগিয়ে। বা জায়গাটা ধরুন জাস্ট নখে করে চিড়ে দিয়েছে হালকা, সেই জায়গাটা কোনো ব্যান্ডেজ লাগাবো না, সঙ্গে সঙ্গে আমরা হসপিটাল নিয়ে যাব। আমরা জানি র্যাবিজের ভ্যাকসিন আছে, অনেকগুলো ডোজ আছে, সেই সবকটা ডোজ আমাদেরকে নিতে হবে। তো অবশ্যই ইমিডিয়েট ভ্যাকসিনটা দরকার, আর ভ্যাকসিনের জন্য কোথায় যেতে হবে? আমাদের হসপিটাল। পরবর্তী প্রশ্নে আসছি। দেখা যায় যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো অ্যাক্সিডেন্টে অনেকটা ব্লাড লস হলো, এবার কি করবে পেশেন্টকে নিয়ে? অ্যাক্সিডেন্টে অনেকটা ব্লাড লস হয়েছে, এবার কি হয়, অনেকে আমরা দেখি অনেক রক্ত দেখে আমরা ভয় পেয়ে যাই। অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা পেশেন্টের কাছে যেতেই ভয় পাই। কি করব আমরা তখন? কথা হচ্ছে, যত মানুষটার বডি থেকে রক্ত বেরোবে ততই কিন্তু ক্ষতি। রক্ত বেরিয়ে গেলেই মানে বডির অর্গানগুলো আর কাজ করবে না ভিতরে, ও যতটুকু ওর মধ্যে লাইফ ছিল সেই লাইফটাও আর থাকবে না। তাই কি করব, যখনই কোনো মানুষের ইনজুরি হবে, সে হেড ইনজুরি হোক,
হ্যান্ড ইনজুরি হোক বা লেগ ইনজুরি হোক, এক্সটার্নাল ব্লিডিং যেটা হবে, ইন্টারনাল ব্লিডিং আমরা কিছু করতে পারবো না, কিন্তু এক্সটার্নাল ব্লিডিং যদি দেখি তখন কি করব, সঙ্গে সঙ্গে জায়গাটাকে আগে একটা অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে ধুয়ে দেবো বা মুছে দেবো। তারপরে কি করব, গজ পিস বা যেটা আমরা ব্যান্ডেজ বলি, সেই ব্যান্ডেজটাকে জায়গাটাতে চিপে রাখবো। এবার যদি দেখি ধরুন কোনো একটা পায়েতে ইনজুরি হয়েছে, জায়গাটা অনেকটা কেটে গেছে, ব্লিডিংটা ভিতর থেকে আসে, কি করব, গজ পিসটাকে কিন্তু মানে আরো ভিতর দিয়ে ঢোকাবো, যাতে কোনো ধরুন নার্ভ বা কোনো ব্লাড ভেসেলস ড্যামেজ হয়েছে, যেখান থেকে ব্লাডটা আসছে, সেই ব্লাড ভেসেলসটাকে থেকে ব্লাডটা স্টপ করার জন্য জায়গাটাতে আরো প্রেস করে থাকবো। কম্প্রেশন ইজ দ্য মেন থিং ইন দিস টাইপস অফ ইনজুরি। তো আমরা সেটাকে কি করবো, কম্প্রেসড করে রাখবো যাতে ব্লিডিং না হয়। যখনই ব্লিডিংটা একটু স্টপ হয়ে যাবে তখনই আমরা একটা ব্যান্ডেজ দিয়ে ওই জায়গাটাকে বেঁধে দেবো, দিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে ট্রান্সফার করবো। আমরা অনেকগুলো জিনিস আমরা জানতে পারলাম ফার্স্ট এড এর ক্ষেত্রে। এবার এত কিছু বলার পর তোমার কি মনে হচ্ছে যে জিনিসটা খুব এফেক্টিভ হবে? অবশ্যই এফেক্টিভ হবে। আমি এমন মানুষকে দেখেছি যারা মানে কিছু হয়েছে কিন্তু আর কিছু করতে পারছে না। আমি তো নার্সিং আসার পর ক্লাসে এগুলো জেনেছি, আমিও আগে জানতাম না। তো আমার সামনে যদি কোনো মানুষ এরকম হতো আমিও কিছু করতে পারতাম না, বিং অনেস্ট। তো কিন্তু এখন এইসব জানার পর করতে ইচ্ছে করে, আর আমার মনে হয় এগুলো আজকে মানুষের জানার পর করতে ইচ্ছে করবে। কোনো ফ্যামিলি মেম্বারের সাথে হয়েছে, কোনো ক্লোজ কারোর সাথে হয়েছে, তখন আমরা কি করব বুঝতে পারছি না। এইসব জিনিসগুলো জেনে গেলে আমরা অবশ্যই লাইফটাকে সেভ করতে পারবো। কিছু না হলে একটা এক্সটেন্ড পয়েন্টে হয়তো আমরা পুরোপুরি জিনিসটাকে কন্ট্রোলে আনতে পারবো না, কিন্তু হ্যাঁ এটা আমরা একটা পুরো দিনের পর আমরা একটা মানুষকে বাঁচিয়েছি বা আমি চেষ্টা করেছি, এই যে রিলিফটা এটা আমাদের মধ্যে আসবে। খুব ভালো লাগছে অর্পিতার সঙ্গে আমরা কথা বললাম। অর্পিতা কবিগুরু নার্সিং ইনস্টিটিউটের 4র্থ বর্ষের বিএসসির ছাত্রী। আপনারা যারা নার্সিং এ কেরিয়ার গড়ার কথা ভাবছেন তাদের প্রত্যেককে আমরা কবিগুরু নার্সিং ইনস্টিটিউটে অ্যাডমিশনের জন্য স্বাগত জানাচ্ছি। আপনারা বিষয়টি নিয়ে জানতে চাইলে আমাদের সেন্ট্রাল যে অ্যাডমিশন সেল আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। কবিগুরু নার্সিং ইনস্টিটিউট শান্তিনিকেতন মেডিকেল কলেজ সংলগ্ন একটি ইনস্টিটিউট। আপনারা সকলে ভালো থাকবেন এবং অর্পিতাকে আমাদের এই পজিটিভ বার্তার সমস্ত টিমের পক্ষ থেকে ওর আগামী ভবিষ্যতের জন্য জানাই অগ্রিম শুভেচ্ছা। ভালো থাকবেন। ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ সবাইকে।